দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আলভির কোনো খোঁজ নেই। কোথায় যেতে পারে আলভি, কিছু বুঝতে পারছি না। ওর সকল বন্ধু, অফিসের কলিগ, আত্মীয় স্বজন সবার কাছে ওর খোঁজ নিয়েছি, কিন্তু কেউই বলতে পারছে না আলভি কোথায় গেছে। এদিকে আমার শরীরেও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। প্রচণ্ড জ্বর, সেই সাথে এত টেনশন, সব কিছু মিলিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে আছি। নীলিমা সর্বক্ষণ আমার সাথে আছে, আমাকে নানান কথা বলছে। এসব দেখে আমার শাশুড়ি মা ভীষণ বিরক্ত। নিজের মতো কী সব বকবক করছে, আবার চুপ করে টিভি দেখছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনও আলভির কোনো খবর নেই। কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যার দিকে শাশুড়ি মা আমার কাছে এসে প্রশ্ন করলেন, তানিয়া, আলভি কোথায় গেছে বলতে পারো? ছেলেটা সেই সকালে বের হয়ে চলে গেল, এখনও আসার নামগন্ধ নেই। শাশুড়ি মায়ের কথার কি জবাব দিব বুঝতে পারলাম না, শুধু চোখ মুছে তার দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি মা আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকলেন, তারপর নিজের ঘরে চলে গেলেন। আমি বোরকা হিজাব পরে নিলাম। ব্যাগে টাকা আছে কিনা চেক করে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে ঘর থেকে বের হতেই নীলিমা প্রশ্ন করলো, আপু কোথায় যাচ্ছেন? আমি বললাম আলভিকে খুঁজতে, এভাবে বসে থাকলে ওকে খুঁজে পাওয়া যাবে না। আলভি অনেক জেদি একটা ছেলে, মা বাবার উপর রাগ করে বাড়ি ছাড়ার রেকর্ডও আছে তার। নীলিমা আমার কথায় মুচকি হাসলো, তারপর বলল, আপনার শরীর তো ভালো না, আপনার একা যেতে হবে না। আপনি বরং কয়েক মিনিট অপেক্ষা করেন, আমি বোরকা হিজাব পরে আসি, আমিও আপনার সাথে যাব। আমি মুখে কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। নীলিমা দৌড়ে গিয়ে বোরকা হিজাব পরে আসলো। তারপর দুইজন শাশুড়িকে বলে বের হয়ে আসলাম। জীবনে প্রথমবার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর চোখের পানি মুছে ঘরের ভিতর চলে গেলেন। একটা রিক্সা ডেকে আমরা দুইজন রিক্সায় উঠে গেলাম। নদীর পাড়ে যাব। আল্লাহ চাইলে আমি আলভিকে পেয়েও যেতে পারি। হঠাৎ করে নীলিমা চিৎকার করে উঠল, মামা রিক্সাটা থামান প্লিজ, দয়া করে আমার কথাটা শুনেন একটু। রিক্সাওয়ালা মামা গাড়ি দাঁড় করালেন। নীলিমা কিছু না বলে রিক্সা থেকে নেমে ছুট লাগালো। আমি কিছু বুঝতে না পেরে ওর পেছন পেছন দৌড় দিলাম। রিক্সাওয়ালা মামা হতভম্ব হয়ে আমাদের দিকে তাকিয়ে রইলেন। কয়েকবার ডাক দিলেন, কিন্তু আমি ফিরলাম না। নীলিমা দৌড়ে একটা ছেলের কাছে গেল। ছেলেটা রাস্তার পাশের ডাস্টবিন থেকে ময়লা ভ্যানে তুলছে। নিলয়! নীলিমার গলা শুনে ছেলেটা ওর দিকে তাকালো, তারপর দুইজন দুইজনকে জড়িয়ে ধরলো। আমার আর বুঝতে বাকি রইল না, এটা নীলিমার স্বামী। ও কত সহজে ওর বরকে খুঁজে পেয়ে গেল। আমিও যদি আলভিকে এমন করে খুঁজে পেতাম! এমন সুন্দর মুহূর্তেও আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আমি ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। এই সময়ে ওদের বিরক্ত করা উচিত হবে না। আমি চুপচাপ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলাম। নীলিমা নিলয়ের বাঁধন থেকে মুক্ত হয়ে ওকে প্রশ্ন করলো, তুমি ঠিক আছো? আমি সেদিন তোমাকে খুঁজে পাইনি, জানো কত কিছু হয়ে গেছে। নিলয়ের চোখে পানি টলমল করছে। এক হাত দিয়ে চোখের পানি মুছে বলল, আমার পা ভেঙে গেছে রে নীলিমা, এই দেখো ব্যান্ডেজ করা। নীলিমা নিলয়ের পায়ের দিকে তাকিয়ে আঁতকে উঠল। সত্যি ওর ডান পায়ের বেশ খানিকটা জায়গা ব্যান্ডেজ করা। নীলিমা ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তোমার, আর এই অবস্থায় কাজ কেন করছো? নিলয় দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে যেদিন বাস স্ট্যান্ডে আনতে যাব, সেদিন যাওয়ার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়, মোবাইলটাও হারিয়ে যায়। তুমি তো জানো আমি সামান্য ব্যথাও সহ্য করতে পারি না। অ্যাক্সিডেন্টের পরে আমার চোখ খুলে হাসপাতালে, কিন্তু এই অবস্থায়। জ্ঞান ফেরার পর মনে পড়ে তোমাকে আনতে যাওয়ার কথা। হাসপাতাল থেকে বেরিয়ে আসি, কিন্তু বাস স্ট্যান্ডে তোমাকে আর খুঁজে পাইনি। এদিকে আমার কাছে মোবাইলও নেই, মানিব্যাগটাও হারিয়ে গেছে। তোমাকে নিয়ে সব জায়গায় ঘুরবো বলে সব টাকা নিয়ে বেরিয়েছিলাম, আমার কাছে কোনো টাকাও নেই, মোবাইলটাও নেই যে তোমাকে কল দেব। কি করব কিছু বুঝতে পারছিলাম না। এদিকে একটু হাঁটার কারণে পায়েও অনেক ব্যথা হয়, সারা রাত ব্যথার জ্বালায় কেঁদেছি। আজ সকালে তোমাকে একটা নম্বর থেকে কলও দিয়েছিলাম, কিন্তু রিসিভ করনি, হয়তো নম্বর চেনো না তাই। সকালে কাজে এসেছি, টাকা পেলে সিম কার্ড তুলে তোমাকে কল দিব তাই। নীলিমার চোখেও পানি টলমল করছে। এরা দুইজন দুইজনকে কত ভালোবাসে। নীলিমার এত সময় পর আমার দিকে খেয়াল এলো, নিলয়কে আমার সাথে পরিচয় করিয়ে দিল। আমি নীলিমাকে বললাম, তুমি নিলয়কে নিয়ে আমাদের বাড়িতে চলো। নীলিমা আর নিলয় এক রিকশায় উঠলো, আর আমি অন্য এক রিকশায়। অনেকদিন পর দেখা হয়েছে ওদের, একসাথে একটু সময় কাটালে ভালো লাগবে ওদের। রিকশায় বসে আলভির কথা ভাবতে লাগলাম, নদীর পাড়ে কি আমি সত্যি ওকে পাবো? কিন্তু না, আমার ইচ্ছে পূরণ হয়নি। আলভিকে কোথাও পেলাম না। এক বুক হতাশা নিয়ে বাড়িতে ফিরে আসলাম। কিছুই ভালো লাগছে না। গেস্ট রুমে নিলয়া নীলিমাকে থাকতে বলে আমি ঘরে চলে আসলাম। শাশুড়ি মা তখন নিজে ঘরে শুয়েছিলেন, তাকে আর কিছু বলা হলো না। ঘরে ঢুকে বোরকা হিজাব খুলে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। বড্ড ক্লান্ত লাগছে, জ্বর হয়তো আবারও আসবে। চোখ বুজে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। চোখ খুলে দেখলাম কেউ একটা আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। বাইরে সন্ধ্যা নেমেছে, অনেকক্ষণ আগে। ঘরের ভেতরে অন্ধকার। লোকটার মুখটা দেখতে না পারলেও এই স্পর্শের সাথে আমি অনেক পরিচিত, আর এই মানুষটাও আমার চিরচেনা। খাটের উপর উঠে বসলাম। আলভি আমার দিকে ঘুরে তাকালো। ও কিছু বলবে এর আগে আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আলভি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদছো কেন শুনি? এই তো আমি। আপনি অনেক খারাপ, আমাকে রেখে চলে গিয়েছিলেন। কেউ নতুন বউ নিয়ে আসলে কি আগের বউটা ঠিক থাকতে পারে?
আলভি আমার কথায় মুচকি হাসলো, তারপর এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে আমাকে ওর কাছে নিয়ে গেল। কিন্তু আমার এই প্রেম একদম ভালো লাগছে না, খুব রাগ হচ্ছে। প্রিয় মানুষের উপর কখন কখন যে অভিমান হয় আমরা নিজেরাও ঠিক বলতে পারি না। আমি ওর থেকে সরে আসতে চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরলো। আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আমার উপর অভিমান করো না প্রিয়, আমি বুঝতে পারিনি তুমি জানতে না এসব কিছু। আমি তো ভেবেছি তুমি সব জানো। আমি অবাক হয়ে আলভিকে প্রশ্ন করলাম, আপনাকে এসব কে বলেছে? আলভি মুচকি হেসে বলল, আমার শাশুড়ি মা। আমার মা আলভিকে এসব কি করে বলল? আলভির মোবাইল তো বন্ধ ছিল। আপনাকে মা কোথায় পেল শুনি? মেয়েরা তো রাগ করে বাপের বাড়ি যায়, কিন্তু ছেলেরা তো বাপের বাড়িতে থাকে। তারা আর কই যাবে বলো? শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তুমি বুঝতেই পারতেন আমি কোথায়। কথাগুলো বলেই আলভি হো হো করে হাসতে লাগলো। আমার এখন আরো বেশি রাগ হচ্ছে। আমি আলভির হাতের কাছের শার্ট খামছে ধরে বললাম, গেছিলেন তো ভালো কথা, আবার ফিরে এসেছেন কেন? আলভি শয়তানি হাসি দিয়ে বলল, বউয়ের কথা মনে পড়েছে। এই বর্ষায় রোমান্টিক আবহাওয়ায় কি বউ ছাড়া বেশি দিন ভালো লাগে নাকি? সকালে চোখ খুলে দেখলাম আমি আলভির বাহুর মাঝে আবদ্ধ হয়ে আছি। নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে। আলভিকে না জেনে অনেক ভুল বুঝেছি আমি। আলভিও যে আমাকে ভুল বোঝেনি এমনটা নয়, তবুও প্রিয় মানুষের কাছে দোষ স্বীকার করে নেওয়ার মাঝে কোনো লজ্জা নেই। খাওয়া শেষ করে নিলয় আলভিকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আপনার সাথে কিছু কথা আছে, একটু বাইরে আসবেন প্লিজ। আলভি কিছু না বলে নিলয়কে নিয়ে বাগানে চলে গেল। নিলয় আর আলভির পেছন পেছন আমি আর নীলিমাও গেলাম। সকলে এক জায়গায় হওয়ার পর নিলয় বলল, আলভি ভাই, আমি নীলিমার কাছ থেকে সব কিছু শুনেছি। আপনাদের এই বিয়ের কি করবেন? আসলে আমি এ ব্যাপারে তেমন কিছু জানি না, তাই আপনাকে প্রশ্ন করলাম। আলভি শান্ত গলায় বলল, আসলে নিলয়, আমার সাথে নীলিমার বিয়েটাই হয়নি। তা ইসলামী মত বলো বা দেশীয় আইন বলো, আগের স্বামী স্ত্রীর সাথে তালাক বা ডিভোর্স দেওয়া হওয়া পর্যন্ত কারোর সাথে পুনরায় বিয়ে হয় না। নিলয় কিছু সময় চুপ করে থেকে বলল, তবুও যদি কিছু করা লাগে, আসলে আমি নীলিমাকে হারাতে চাই না বা নীলিমার ভাগও কাউকে দিতে চাই না। আলভি নিলয়ের ঘাড়ে হাত রেখে বলল, শোনো নিলয়, অন্য পুরুষের বিবাহে থাকা স্ত্রীও অপর পুরুষের জন্য নিষিদ্ধ। বিবাহিতা নারীরা নিশ্চিত ও কার্যকরী পন্থায় তালাকপ্রাপ্তা বা বিধবা হয়ে ইদ্যত পালনের আগে দ্বিতীয় কোনো পুরুষের ঘরণী হতে পারবে না। এটাই আল্লাহ তাআলার ফয়সালা। বিবাহ যেহেতু আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত একটি ধর্মীয় রিচুয়াল, তাই তার নির্দেশের বিরুদ্ধে গিয়ে কিছু করলে সেই বিবাহ শুদ্ধ হিসেবে গণ্য হবে না। যে নারীকে বিয়ে দেওয়া হবে সে কুমারী হোক কিংবা তালাকপ্রাপ্তা বা বিধবা হোক, সবার ক্ষেত্রে বিয়ে দেওয়ার আগে মতামত নেওয়া বা অনুমতি গ্রহণ করা আবশ্যক। যিনি অভিভাবক হবেন তার জন্য অবশ্যই নারীর কাছ থেকে বিয়ের আগে অনুমতি বা মতামত গ্রহণ করা জরুরি। কোনো নারীর মতামতের তোয়াক্কা না করে ইচ্ছের বিরুদ্ধে পাত্রস্থ করা বা বিয়ে দেওয়া বৈধ নয়। এখানে এই বিয়েতে আমার বা নীলিমার কারোই মতামত ছিল না, সেই জন্য এই বিয়েটা বৈধ নয়। ধরতে গেলে বিয়েই হয়নি। এছাড়া আমাদের দেশের আইনেও কথা বলা আছে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বিদ্যমান থাকাবস্থায় স্ত্রী যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেই দ্বিতীয় বিয়ে অবৈধ, অকার্যকর ও বাতিল বলে গণ্য হবে। স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে